গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজকে যে বিশেষ বিশেষ 10টা অঙ্ক নিয়ে এসেছি, তার একটা অঙ্ক বোর্ডে লিখে ফেলেছি। ভালো করে দেখো অঙ্কটা কি বলছে। এ 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। বি 18,000 টাকা কিছুদিন পরে বিনিয়োগ করলো। বছরের শেষে এ লাভের 2/3 অংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় বিনিয়োগ করেছিল। অঙ্কটা একটু মজার আছে। মজার এই কারণেই, দুজনে যদি একসঙ্গে ব্যবসা শুরু করতো তাহলে এত কিছু প্রবলেম থাকতো না, এটা চাকরি পরীক্ষাতে আসতো না। এখানে এই টুইস্টের জন্যই অঙ্কটা এসেছে। অত কিছু মাথা ঘামাবে না, এই দিকটা খেয়াল করো। দুইয়ের 3 অংশ পেয়েছে এ, তার মানে যদি আমি 3খানা ভাগ করি, ভালো করে খেয়াল রাখো, তাহলে এ এর ভাগে গেল কোনটা? বি এর ভাগে গেল এটা। তাহলে রেশিওটা কি দাঁড়ালো? 2:1। ভালো করে খেয়াল করো, এরা যেটা বলেছে আমি সেটা করেছি। 3খানা ভাগা করেছি, 3টে ভাগের মধ্যে 2টো ভাগ এ পেয়ে গেছে। 3টে ভাগের মধ্যে 2টো ভাগ আমি দিয়ে দিয়েছি এ কে, তাহলে একটা ভাগ ডেফিনেটলি বি পেল। তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কি দাঁড়ালো? এইটা থেকে এইটা বার করাই কাজ। 2:1, A:B সমান। এটাই কাজ, আর বেশি কোনো কাজ নয়। এইবার সহজ একটা সমাধানে চলে আসবো। দেখো এ তো প্রথম থেকে ছিল, তাহলে ওর 30,000 টাকাটা 12 মাস কেটেছে, এটা ঠিক। বি এর টাকাটা কদিন খেটেছে আমি জানি না, কিন্তু 18,000 টাকা তার খেটেছে এক্স দিন। তুমি এক কাজ করে না, অঙ্কের সুবিধার্থে এর 3টে শূন্য এর 3টে শূন্য উড়িয়ে দাও, ঝামেলা চোখে যাবে। এটা সমান সমান কি বলেছে বলতো? 2:1। তার মানে এটাই হতো। এইবার সমাধান করলে কি দেখা যাচ্ছে দেখো, কোনাকুনি গুণ করলে 30 12, 3 12 36, আর এই শূন্য সমান সমান এটা কত দাঁড়াচ্ছে? 18 দুগুণে 36 এক্স। তাহলে এক্স সমান কি? 36 এক্স সমান যদি 360 হয়, তাহলে এক্স সমান সমান 360/36, কেটে গিয়ে 10। তাহলে দেখা যাচ্ছে দেখো, বি এর টাকাটা 10 মাস খেটেছে। 10 মাস খেটেছে মানে 12 মাইনাস 10, তার মানে 2 মাস পরে এ ব্যবসায় যোগদান করেছে। বুঝে গেল? তাই দেখো 2। প্রথম টুইস্ট কি? এইখান থেকে তুমি অনেকে 2:3 করে ফেলে, ভুল করে এইখানটায়, কিন্তু আদৌ তা নয়। তুমি দেখো 3টে ভাগার মধ্যে 2টো ভাগ এ পেয়েছে, তাহলে 2:1। ওপরে 2, নিচে যেহেতু এটা 12 মাস কেটেছে 12 দিয়ে গুণ, এর যেহেতু কবে কেটেছে জানি না, আমি ধরে দিয়েছি এক্স মাস কেটেছে ইন্টু এক্স। এর 3টে শূন্য এর 3টে শূন্য উড়িয়ে দিয়েছি, কোনাকুনি গুণ করে এক্স এর মান বার করেছি 10। তাহলে এক্স এর টাকা যদি 10 মাস খেটে থাকে, তার মানে সে 2 মাস পরে যোগদান করেছে। এই যোগ। পরের অঙ্ক দেখো, খুব ভালো। দেখো আমার দ্বিতীয় অঙ্ক কি বলছে। একটি ট্রেন 45 কিমি পার আওয়ার বেগে দিল্লি ছাড়লো সকাল 9টায়। অন্য একটি ট্রেন 60 কিমি পার আওয়ার বেগে বেলা 12টায় একই পথে রওনা হলো। মনে করো কলকাতা থেকে, হাওড়া থেকেই ছাড়ছে। হাওড়া থেকে একটা ট্রেন বেরিয়ে গেছে 9টার সময়, তার গতিবেগ ছিল 45 কিমি পার আওয়ার। আর ঠিক 1টার সময় ওই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল একটা অন্য ট্রেন, সেই দিল্লির উদ্দেশ্যেই। কত কিমিটার? 60 কিমি পার আওয়ার বেগে। ডেফিনেটলি একই উদ্দেশ্যে দেখে, মনে করো এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে এর গতিবেগ যদি কম হয় আর পরের গতিবেগ যদি বেশি হয়, ডেফিনেটলি এক জায়গায় তো ওভারটেক করবেই। ওভারটেকের জায়গায় সেখানে মিলিত হবে। এইখান থেকে সেই ডিস্টেন্সটার কত, এটাই আমার কোশ্চেন।
এটা তুমি যদি পাটিগণিতের নিয়মে করতে যাও তাহলে তুমি চাকরির পরীক্ষার ক্যান্ডিডেট নও। এটার জন্য সব সময় তোমাকে সূত্র অ্যাপ্লাই করতেই হবে, তবেই চোখ বুজে উত্তর বেরিয়ে যাবে। ভালো করে খেয়াল করো আমি কি করছি। দুটো গতিবেগকে পটাপট লিখে ফেল। লিখে ফেলেছি। সময়ের ব্যবধান, আমি এখানে সূত্রটাকে দিচ্ছি, তারপর অঙ্কটা করব। তোমরা সূত্রটাকে ভালো করে খেয়াল রাখবে। আমি স্পিড যদি ধরি, স্পিড 1 ইন্টু স্পিড 2, এখানে টাইমটাকে আমি টি ধরছি, t2 মাইনাস t1, যেটা বেশি থাকবে সেটাকে দিয়ে গুণ করে এটা আগে রাখবো। কেমন? এখানে মাইনাস ফিগার আনবো না, বড়টাকে আগে রাখবো, ছোটটাকে পিছনে ধরবো, হয়েছে? আর এখানে লিখবো s2 মাইনাস s1। দুজনের গতিবেগের গুণফল এখানে বসবো, গুণ করব। গুণটা করবো না কিন্তু, গুণ লিখবো কাটাকুটির জন্য। কখনো কিন্তু গুণ করবে না, সময় খেয়ে নেবে। সংখ্যাটা গুণ চিহ্ন দিয়ে বসাবো, ইনটু দেবো, এদের ডিফারেন্স, টাইমের ডিফারেন্সটা বসাবো, আর এখানে স্পিডের ডিফারেন্সটা বসাবো। তাহলে বসিয়ে ফেলি। কত হচ্ছে দেখো, 45 ইনটু 60। টাইমের ডিফারেন্স কত দেখো, 12টা, 12টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 3 ঘন্টা। 3 লিখে দাও। নিচে কি করতে বলেছি, 60 মাইনাস 45 আমি একেবারে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখানোর দরকার নেই, ছেড়ে দাও, একেবারে লিখে দিচ্ছি 15। হয়েছে? 4 15 60, 3 4 12, 12 ইন্টু 45, 12 ইন্টু 45, 45 10 450, আর 45 করে 90, 540। কি করে করলাম দেখলে? আর দেখো এইখানটা, এখানে ওখানে আলোর জন্য দেখা যায় না, এই বোর্ড চেঞ্জ করছি, একটা হোয়াইট বোর্ড কিনবো। এইখানটা বড্ড অসুবিধা হয়, আর এইতে হাত লেখা আমার ভালো হয় না। এইটা যদিও আমার হাত লেখা ভালো কখনোই নয়, তবু এর থেকে ভালো হবে আশা করি। একটা হোয়াইট বোর্ডের অর্ডার দিয়েছি। এটা দেখো কি করে করছি আমি, এইমাত্র তোমার দেখালাম, এটা দেখিয়ে দিই। গুণটা দেখালাম, দেখো 3 4 12 তো। আমি এটা মুখে মুখে কিভাবে করলাম দেখো। এই 12টাকে আমি কি করে নিলাম, 10 প্লাস 2, তাহলে 45 10 কে 450, আর 450 এর সঙ্গে 45 2 90, 450 এর সঙ্গে তুমি 90 যোগ করো 540, সেইটা আমি মুখে মুখে করলাম। বুঝেছো? সময়টাকে অনেক নামিয়ে দিলাম। 450 উত্তর হলো কোনটা, 450। আর একবার বলে দিই, যখনই দুটো ট্রেন একই দিকে যাবে, একজন অন্যজনকে ওভারটেক করবে, তখন এই সূত্র আমি অ্যাপ্লাই করব। দুজনের স্পিড গুণ করব, তলায় লিখবো তাদের স্পিডের মাইনাস, আর এখানে টাইমের ডিফারেন্সটা দেবো। সঙ্গে সঙ্গে উত্তর আমার বেরিয়ে যাবে, সময় অপব্যয় একদম হবে না। বোঝা গেছে? পরের অঙ্ক চলো। দেখো 3 নম্বর অঙ্ক আমার কি বলছে, এ বি কে একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেছে। বি সি কে, ওই দ্রব্যটা কি, সি কে 15% লাভে বিক্রি করলে মোটের উপর কত পার্সেন্ট লাভ হলো? দ্রব্য একটাই, হাত ফেরি হচ্ছে, এক হাত থেকে অন্য হাতে। আর তাই তো হয়, চাষি একটা জিনিস প্রোডাক্ট প্রডিউস করলো, সেটা একটা ফোরের কাছে গেল, ফোরের থেকে আরেকজন হয়তো নিল, তারপর তুমি কিনলে। জিনিসটা যদি ও 2 টাকায় বেঁচে থাকে, তোমার হাতে এলো 10 টাকায়, মাঝখানে তো এরা তো লাভটা খেয়েছে। এখানেও ঠিক তাই। দেখো, এ একটা দ্রব্যকে 10% বিক্রি করলো বি কে, বি আবার সেটাকে 15% লাভে সি কে বিক্রি করে দিল। বলছে মোটের উপর কত পার্সেন্ট লাভ হয়েছে। এটা সবসময় করবে। আমি বলছি দেখো, এইটা যেহেতু প্রথম ক্ষেত্রে দুটো ধাপ আছে, চোখ বুঝে দেখো, ধরে নাও 100 টাকা দাম, 100 টাকা দাম, তাহলে প্রথমেই সে এ বি কে 110 টাকায় বিক্রি করলো। বুঝছে? বি কি করলো, সেটা সি কে 15% লাভে বিক্রি করলো। এই শূন্য এই শূন্য কেটে দাও। আর আমি কাটছি না, কাটবো না, কারণ এই কারণেই দেখাচ্ছি। দেখো, তলায় যখন এগুলো শিখে নাও, নাহলে ভাগ করতে হবে। তলায় যখন শূন্য থাকবে
তুমি কাটাকুটিতে আর আর এগুবে না, কারণ এটা তুমি, এটাও বিজোড় সংখ্যা, এটাও বিজোড় সংখ্যা, পুরোটা কাটবে না, তুমি এইখানে রেখে যাবে। এইগুলি শেখো। 115 ইন্টু 11, 5 6 2 1, এক ঘর ভেতরে দশমিক বসিয়ে দাও, ব্যাস কাজ শেষ আমার। 126.50 মানে 126 টাকা 50 পয়সা। আমি তো মোট মেন দামটা কত 100, তাহলে এখান থেকে 100 বাদ দিয়ে দাও, 26 টাকা 50 পয়সা, এইটা উত্তর। আই দেখো 26 টাকা 50 পয়সা, পার্সেন্টেজ হয়ে গেল 26, 100 মধ্যে যেহেতু 26.5%। কত সোজা না? সব সময় এই কাটাকুটির দিনটা খেয়াল রাখবে। অনেকে এটা করে ফেলে, তো যেহেতু 5 5 কাটা যাচ্ছে, 5 দিয়ে কেটে দিল, 5 2 10, 5 3 15, 5 1, তাহলে এটা এটাতে গুণ করব, আবার 2 দিয়ে ভাগ করব, সময় খেয়ে নেবে। সেই জন্য এই পথে হাঁটবো না, আমি তোমাদের যে পথটা আগে দেখিয়েছি সেইটা করবে। আর একটা টোটকা বলে রাখছি, যখন এটা তো টাইম ফ্যাক্টর, যখন তোমার সময় আর নেই, অঙ্কটা ক্যালকুলেশন করে সময় নেই, দেখো 10% আর 15%, 15 আর 10-এ 25% হয়। উত্তর সবসময় এদের আপে যাবে, আপের কাছাকাছি যাবে, সেইটা খেয়াল রাখবে। অনেক ক্ষেত্রে কি হয় বলতো, এই অপশনে ধরা পড়ে যায়। অপশনে ধরা পড়লে তুমি দেখো সহজে ধরতে পারতে কিরকম, এইটা মনে করো যদি এরকম যদি থাকতো, তুমি ভেবে দেখো 25 দিতেই পারতো, এরকম অপশন দিতে পারতো। তাহলে এখানে দেখো, এখানে কি দিয়েছিলাম 26 দিয়েছিলাম, এখানে যখন তোমার এই 25 এসছে, এখানে যদি 25 থাকে, ভালো করে খেয়াল করে দেখো, সব সময় বলে দিচ্ছি দুটো পার্সেন্টেজের ওপরে পার্সেন্ট যখন থাকবে, ডেফিনেটলি এই উত্তর হবে গ্রেটার দেন 25, মাথায় রাখতে হবে। এই 25-এর বেশি উত্তর হবেই হবে। এই 25-এর বেশি কি, 25-এর বেশি এখানে এই অপশনটা আছে, তা 25-এর বেশি সব ওটাও তো আছে, এটাও আছে, 25-এর ঠিক কাছাকাছি যেগুলো থাকে সেটা উত্তর হয়। এখানে যদি তোমার চোখ বুঝে মনে করো উত্তরটা থাকতো 25, তাহলে 25-কে আমি ডেফিনেটলি নিতাম না, কারণ আমি জানি 25-এর বেশি উত্তর হবে, 25-এর বেশি এই ঘাটটা আছে, একটু রিস্ক নেবে। 90% ক্ষেত্রে এই যেটা বাড়া থাকে 25 হলো 25-এর কাছাকাছি যে সংখ্যাটা থাকে সেটাই উত্তর হয়। এটা কিন্তু তোমাকে থিওরি বলছি না, এটা হচ্ছে লাস্ট মুহূর্ত, করার সময় নেই, অঙ্কটা আছে ছেড়ে দেবো, তখন দয়া করে একটা রিস্ক নিয়ে নাও, যেটা যোগ করে থাকবে সেটা যদি হয়, সেটা কখনোই দাগ মারবো না, তারপরে যে অ্যান্সারটা থাকবে সেটা দাগ মেরে দেবে। একটা আমার নিয়ে করে দেখো না, আমাকে এইটুকু বিশ্বাস করে দেখো, একটু তো রিস্ক নিতেই হয় বস। দেখো আমাদের 4 নম্বর অঙ্ক কি বলছে, একটা অসাধু ব্যবসায়ী, ডবল দিয়ে রেখেছি, এটা বর্তমানে একে প্রচুর পাওয়া যায় বলে, একটা অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 10% ক্ষতিতে, কেউ দেখোনি নাকি? আছে, প্রচুর আছে, মার্কেটে একবার কেউ যাবে, বাজারে গেলেই বুঝতে পারবে। দাদা চলে আসুন, কম দামে দিচ্ছি, প্রতিদিনই সে কম দামে দিয়ে দিচ্ছে। আসল ফান্ডাটা কোথায় দেখো, সে কম দামে দিলে কি হবে, ওজনে দেখো 25% কম দিচ্ছে তোমাকে। হাওড়ার আগে দেখবে দাদা চলে আসুন দিয়ে দিচ্ছি কম দামে, এই কেসটা করে। দামে তুমি কম নিলে তুমি বাবা করতে চলে এলে, কিন্তু দেখো ওজনে দেখবে 1 কেজি জিনিস কিনেছো, বাড়িতে এসে মাপবে 700 গ্রাম, ব্যাস তখনই বুঝতে পারবে। এটাও ঠিক তাই, এর ক্যালকুলেশন করবো কি করে, হাউ টু ক্যালকুলেট ইট। ধরে নাও 100 টাকার জিনিস আর 100 গ্রামের জিনিস, সোজা ক্যালকুলেশন। দেখো 10% কমে দিয়েছে মানে 90 টাকা বেঁচেছে, ওজনে কত দিয়েছে না -25% মানে 25 কম 75-এ দিয়েছে। 100-এ ফান্ডাটা দেখে নেবে, পার্সেন্টেজে চলে এলো, আর তুমি তার থেকে 100 বাদ দিলে তোমার উত্তর বেরিয়ে যাবে। হ্যাঁ এটা উত্তর। 75, 3 এখানে 4, 3 30-এ 90, 120 - 100 সমান সমান
20% তার লাভ থাকবে। তাহলে বলো ব্যবসায়ীটা বোকা? দাদা চলে আসুন, কম দামে নিয়ে যান, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি করলাম? 100 টাকার জিনিস 10% কমে দিয়েছি, 90 টাকায় বেচে দিয়েছি। কিন্তু 100 গ্রাম জিনিস আমি 100 গ্রাম দিইনি, 25% মেরে দিয়েছি, 75 গ্রাম দিয়েছি। তাহলে 75 গ্রাম দিয়েছি, এটা 100% বার করে নিলাম। আর মোট 100% থেকে দেখবো তো 100% আমার কেনা দাম ছিল, তাহলে 100% বিয়োগ করে দেখলাম আমার 20% লাভ। চলো এবার 5 নম্বর অঙ্ক কি বলছে? ফোর্থ রুট বার করতে দিয়েছে। কিউব রুট, ফোর্থ রুট, রুট, এগুলো বার করার সোজা নিয়ম শিখে নাও। 256 কে তুমি চোখ বুঝে লসাগু করে যাও। 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে 64, 2 32, 2 16, 2 8, 2 4, 2 2। এইবার কি করতে বলেছে? মনে করো এই 4 জন আছে, 4-এর ভাগা, 4টে ভাগা বানাও। 1 ভাগা, 2 ভাগা, 3 ভাগা, 4 ভাগা, 4টে ভাগা বানিয়ে দিল। হয়েছে? তাহলে এই 1 2 3 4 মিলে গেল 4টের জন্য। তাহলে এখানে কত আছে? 2 দুগুণে 4, তাহলে 4-এর পাওয়ার 4 করে দেখবে, এটাই হবে। আর এইটাকে লেখা কি হবে না, এটাকে লেখা এই যে 256টাকে তো আমি করে নিলাম, এইটা হলো। আর এই ফোর্থ রুটের জন্য আমাকে 1-এর 4 করে দিল। এই 4 এই 4 উঠে গেল, উত্তর হয়ে গেল। বোঝা গেল? এতটাই সোজা। তাহলে কি করব? ঝপ করে আমি লসাগু মেরে দেবো। লসাগু করার পর 4টে আছে মানে 4টে ভাগা করে নিলাম। বোঝা গেল? 4টে ভাগা করে নিলাম, করে নেওয়ার পর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 4, তা 4টে 4 পিস আছে, 4 টু দি পাওয়ার 4। আর এটাকে ফোর্থ রুটটাকে এরকম ভাবে লিখতে হয়, 1-এর 4, 4 4 কেটে গেল, এইটা সোজা নিয়ম। এগুলো মনে করো যে কিউব রুট থাকতো, কিউব রুট এইরকম মনে করা আছে, 64 আছে মনে করো, এরকম দিচ্ছে, একই নিয়ম 64। হ্যালো, তাহলে দেখো 3 ভাগে করো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 4-এর কিউব 64। এটাকে কিভাবে লেখে? 1-এর 3, 3 3 কেটে গেল, 4 উঠলো। ভেরি সিম্পল। পরেরটা চলেছে। তাহলে যখনই দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে? চাকরির পরীক্ষায় গেছে অথচ কাজের অঙ্ক করেনি, খুব কম হয়। দেখে নাও, এ একটি কাজ 3 দিনে করে, 3 দিনে। বি ওই কাজটি 4 দিনে। হয়েছে? তাহলে এ যে কাজটা 3 দিনে করছে সেই কাজটা বি 4 দিনে করছে। আবার বি যে কাজটা 5 দিনে করে সি ওই কাজটা 6 দিনে করে। দেখো এ বি সি এর কাজ দেয়া আছে, কিন্তু কিন্তু 3 জনে কিন্তু এক সূত্রে বাঁধা নেই। এ এর সঙ্গে বি এর সম্পর্ক দিয়েছে, আবার বি এর সঙ্গে সি এর সম্পর্ক দিয়েছে। এই অঙ্ক আমরা অন্য রূপে করেছি, ভালো করে মনে করে দেখো তো। এ ইস টু বি সমান সমান মনে করো 3 ইস টু ওই কোনো কত, এটা ইস টু ধরো না, 3:4। আর বি ইস টু সি সমান সমান 5:6। এ ইস টু বি ইস টু সি সমান সমান কত? এরকম অঙ্ক দেয়নি? এরকম অঙ্ক বহু করেছি চাকরি পরীক্ষায়। এই অঙ্কটা এইরকম, এ এর সঙ্গে বি এর সম্পর্ক আছে, বি এর সঙ্গে সি এর সম্পর্ক আছে। আমার প্রথম কাজ হচ্ছে এ ইস টু বি ইস টু সি বার করে নেওয়া। তার মানে যাতে কোনো একটা প্রবলেমে এ এর সঙ্গে, আরে উত্তর তাই চেয়েছে দেখো না, সি এর সঙ্গে এর সম্পর্ক চেয়েছে। দেখো সি যে কাজটা 16 দিনে করে, এ কদিনে করবে। তাহলে আমাকে একটা সূত্রে বাঁধতে হবে, এ বি সি আনতে হবে। তুমি ঝপ করে তাহলে এই নিয়মটাই চালু করে দাও। তাহলে এ ইস টু বি,
এ ইস টু বি আর ইস টু সি একেবারে করলাম দেখো। তাহলে এ বি দুটো কাজ দেখি, এ 3 দিনে করে, বি করে 4 দিনে। আবার বি এরটা লিখে নাও, বি যেটা 5 দিনে করে, সি করে 6 দিনে। এটা এখানে গুণ করো, এটা এখানে গুণ করো। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 5 3 15 ইস টু 5 4 20 ইস টু 4 6 24। ব্যাস, কাজ আমার শেষ। তাহলে দাঁড়ালো কি? 15 ইস টু 20 ইস টু 24। এইবার একটা সিম্পল একটা ঐকিক নিয়ম। সি যখন, এই যে সি আর এ, সি যখন 16, এখানে দেখো এখানে বলছে সি যখন 24, এ তখন কত? 15। এ যখন 1 তখন এর তলায় 24, এ যখন 16 ওপরে 16, 4 দিয়ে 4 4 16, 4 6 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে অঙ্কটা কি ছিল না? অঙ্কটা এ এর সঙ্গে বি এর সম্পর্ক ছিল, আর একটা পার্টি বি এর সঙ্গে সি এর সম্পর্ক ছিল। আমি খালি করে নিলাম কি, এইটাই কাজ। এ ইস টু বি ইস টু সি বার করে ফেললাম। এইবার সি যখন 24, এ তখন 25। সি যখন 1 তখন এর বাই 24, 15/24 হলো। আর সি যখন 16 তখন এ কত? সিম্পল একটা ঐকিক নিয়ম করে আমি এ এর মানটা বার করে নিলাম। এই যে সি যখন 24, এ তখন 15, সি যখন 1 তলায় 24 চলে গেছে, সি যখন 16 ওপরে 16 চলে গেছে, কাটাকুটি করে 10 উত্তর। কেমন? পরের অঙ্কে চলো। 7 নম্বর অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো, 20% কমানো হলো। আয়তক্ষেত্র, আমি একটা কথা ভাই বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমার অঙ্ক উত্তর বার করতে গেলে যে পদ্ধতি সোজা মনে হবে সেটা ধরবো, সেই ধরে এগোবো। কেমন? আয়তক্ষেত্রের চিত্র হয়তো এরকম, সবাই জানে, যারা 5-এ পড়ে তারা আয়তক্ষেত্রের কনসেপ্ট চলে আসছে, আর তোমরা অনেক সিনিয়র। এটাকে দৈর্ঘ্য বলা হয়, এটাকে প্রস্থ বলা হয়। তোমাকে এখন শেখাচ্ছি, শুনে নাও। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ বর্গক্ষেত্রের মতো ট্রিট করে দাও। বর্গক্ষেত্রে যেমন সমান সমান হয়, তুমি আঁকতে হবে না, তোমার আঁকার দরকার নেই। তুমি ধরেই নাও দৈর্ঘ্যটাও 10, প্রস্থটাও 10। কেন ধরছি 10 × 10? কারণ ক্ষেত্রফলে 10 × 10 গুণ করলে কি হয়? 10 × 10 100 হয়। তাহলে আমি নতুন করে আর পার্সেন্টেজে আনতে হবে না, সেই জন্য আমি 100 ধরলাম না, 10 ধরছি। এইবার তোমার কাজটা দেখো। তাহলে আমি যদি 10 আর 10 ধরি, তাহলে বর্তমানে আমার তাহলে ছিল কত? সমাধান কি করছি দেখো। তাহলে আমার তর্কের খাতিরে আমি ধরে নিয়েছি, কিছু কিছু ধরলে যখন আমার ভালো হয়, ধরবো না কেন? হাজারো সমস্যা আছে, এই তুই কেমন আছিস? ভালো আছিস বলো তো তোমরা, এখানে ধরে নাও না। 10 × 10 100। বছরের পর বছর প্র্যাকটিস করে যাচ্ছ, চাকরি আসছে না, তাতেও বলছি ভালো আছে। পরীক্ষা দিতে যাচ্ছ, দেখতে পাচ্ছ সমস্ত জুয়াচুরি জোচ্চুরি যত রকম হয় তোমার চোখের সামনে ঘটছে, তাতেও তো বলছি আমরা ভালো আছি। তাই ধরে নাও এটা 10 × 10 100 ধরে নাও, এই কন্ডিশন ছিল। এইবার দেখো একে 70% কমাচ্ছি। আগে 70% মানে দেখো তো এইটা, তো তাহলে 100-র মধ্যে তাহলে 70, তাহলে 10-এর মধ্যে কমবে কত? সরি, এটা বাড়াবো তো, ফার্স্টে বাড়াতে বলেছি, তো 70% বাড়াবে। তাহলে 100-র জন্য আমার 70% 70 বাড়তো, তাহলে এই শূন্য কেটে দিলাম, 10-এ বাড়বে কত? 7, তাহলে এটা হলো 17। 20% 100-এ কমাতে বলেছে, তাহলে 100-এ কমবে কত? 10-এ কমবে কত? তাহলে 100-এ যদি 20 কমে, তাহলে 10-এ কমছে কত? শূন্য কেটে দিলাম, 10-এ কমছে 2, তাহলে এটা 8। 7 18 136,
কি পরিবর্তন হলো চোখের সামনে দেখতে পাচ্ছ? এটা 100 ছিল, এটা 136। এই যে পরবর্তীকালে বিয়োগ ফিয়োগ করার, আমার বার করার আর একটা ধাপ করতে হতো, যদি আমি 10 আর 10 ধরে নিই, ওসব কিচ্ছু করতে হবে না, চোখের সামনে দেখতে পেলুম 36% বেড়েছে। এই জন্য আমি তোমাকে বলে দিলাম, মনে মনে তুমি ধরে নাও, কাউকে কিছু বোঝাবার দরকার নেই, অঙ্কের উত্তরের খাতিরে আমাকে এটা ধরতে হবে। এটাও 10, এটাও 10, 70% বাড়িয়েছি। 100 যদি 70 বেড়ে থাকে, 0 0 কেটে দিলাম, দেখো 10-এ বাড়ছে কত? 7। তা 10-এ 7 বেড়ে এটা 17 হয়েছে। আর এখানে 20% কমছে, মানে এই 0 0 কেটে দিয়েছি, 10-এ 2 কমছে, তাহলে 10 থেকে 2 কমিয়ে 8। সোপাট এখানে ক্ষেত্রফল বার করলাম, এখানেও ক্ষেত্রফল বার করলাম। এটা 100, এটা 136, তাহলে বাড়েছে কত? 100 যদি 36 বাড়ে, তাহলে 36% বেড়েছে। যদি কমতো তাহলে লিখতুম। এখানে যদি সাপোজ বলছি, মনে করো এরকম, এটা উত্তর না বেরিয়ে হয়তো এর গুণফল বেরোলো 90, আর তখন 10% কমেছে, সোজা উত্তর। ভালো লেগে থাকলে কি বলেছি সেইটা, আর বেশি দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে? 12 জন বালকের গড় বয়স 20, কিন্তু নতুন একজন আসায় বর্তমান গড় হয় 1 কমে গেছে, 19 হয়ে গেছে। নতুন বালকের বয়স কত? এটা বালক দিয়ে থাকতে পারে, অনেক সময় দেখবে ক্রিকেটার রান করছে, একটা ব্যাটসম্যানের রান দিয়ে থাকতে পারে, এতগুলো ইনিংসে এই রান করেছিল গড়, হঠাৎ করে সে একটা ইনিংসে এমন রান করলো তার গড় কমে গেল, একই অঙ্ক। এইটা সিস্টেমটা জেনে নাও, তাহলেই পারবে। প্রথমে ছিল কতজন? দেখো 12 জন। গড় ছিল কত? আমি মোটে নিয়ে চলে এলাম, তাহলে মোট বয়স কত? 240। হলো। পরে জন কত? 12-র সঙ্গে 1 যোগ হয়ে গেল, এখন হয়ে গেল 13। এখন গড় কত বলেছে? 19। 19 আবার সরাসরি বলে না, অনেক সময় দেখবে 1 কমে যায়, এরকমও বলে। তুমি দেখে এখানে 19 দেওয়া আছে, ভালো, তাহলে এখানে 19। 13 আর 19 আমাকে গুণ করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। 13 19 গুণ করে নাও, এখানে 19 13, 3 19 57, 19, 7 4 2। তাহলে এইখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, 247 থেকে 200, 247 থেকে 240 বাদ দিলে 7। তাহলে নতুন যে ছেলেটা এসছে তার বয়স হচ্ছে 7 বছর। এই দেখো 7 বছর, কিচ্ছু নেই ওটা, শুধু গুণ। প্রথম অবস্থায় 12 জন ছিল, গড় দিয়ে গুণ করলে মোট পেয়ে গেছে। দ্বিতীয়বারে 12-র সঙ্গে 1 13 হয়ে গেছে, এখানেও একটা 13 দিয়ে দিয়েছে, এটা 19 দিয়ে দিয়েছিল গড়, এটাও মোট বার করেছি, বিয়োগ করে দিলুম, নতুন জনের বয়স বাড়িয়ে গেল। বুঝে গেছে? আরেকটা অঙ্ক, এটা সেকেন্ড পদ্ধতি, এটা আমরা অ্যাপ্লাই করি, তোমার ভালো লাগবে কি দেখে নাও, বলে দিই। দেখো প্রথমে ছিল কতজন? 12 জন। বলেছে প্রত্যেকের দেখো 19 হয়ে গেছে, মানে কি 1 করে কমেছে, তো তাহলে এখন হয়ে গেছে 13 জন। 13 জনের 1 কমেছে, মানে 13 কমেছে। তুমি ভেবে দেখো, যদি যে ছেলেটা নতুন এসেছিল তার যদি 20 বছরই বয়স হতো, তারও 20 বছর বয়স, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো? হতো না। তাহলে আমি তো ধরে নাও নতুন ছেলেটার বয়স আমি ধরে নিয়েছিলাম 20, কিন্তু না, ওর আশাতে প্রত্যেকের এই 13 জনের 1 করে কমে গেছে, তাহলে নতুন জনের বয়স কত? এটা আমরা সেট করে 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 অভ্যাস হয়ে গেছে। তোমাদের যদি মাথায় ঢোকে তো করে নেবে, আর তা না হলে তো আগে সাদা মাথার মেথড ওটাই চালাবে, যেটা বুঝবে। এটা কি বললাম না, যেটা প্রথমের গড় ছিল সেটা লিখবে। কতজনের কমেছে? 12 জনের নয়, 13 জনের 1 করে কমেছে। যে নতুন ঢুকেছে তারা তো, তাকে নিয়ে তো গড় তৈরি হচ্ছে। 13 জনের কমেছে 13, তো 20 থেকে 13 বাদ দাও, নতুন জনের বয়স। চলো পরের অঙ্ক দেখো, আমার 9 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 63 এবং 9। একটি সংখ্যা 27 হলে অপর সংখ্যাটি কত? একদম একটা পাতি অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক গুরু গম্ভীর হচ্ছিল বলে একটা এখন দিয়ে দিলাম, থাকেও এগুলো দেখে নাও কি করবে। সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু বাই সংখ্যা।
তাহলে অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। লসাগু কত? 63। গসাগু কত? 9। অন্য সংখ্যা কত? 27। 3 9 27, 3 21, এটা উত্তর। যখন এখানে বলা হয় সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, তাহলে একটা সংখ্যা ইন্টু একটা সংখ্যা, আমি অত কিছু লিখলাম না, সরাসরি কি করলাম, এটা গুণফল বসাবো। মোট কথা এইটা গুণ করবে আর নিচে এটা ভাগ করবে, মিটে গেল সমস্যা। চলে এসেছি আমার আজকের শেষ অঙ্ক, 10 নম্বর অঙ্ক। একটি 100টি মুদ্রা আছে, মনে করো একটা ভাঁড়, 100 খানা মুদ্রা আছে। 100টি মুদ্রার মধ্যে কি কি আছে? আদ্যিকালের বলে একটা ভাঁড়, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। 50 পয়সা 25 পয়সা 100 পিস, কিন্তু তাদের ভেঙে যখন গোনা হলো তখন দেখা যাচ্ছে 45 টাকা মূল্য, তাদের মূল্য 45 টাকা। এই টাকা দিয়ে টাকা হলে 50 পয়সা কটি? সিম্পল, এক্স টা হচ্ছে 50 পয়সা, ওয়াই মোট সংখ্যা কত? 100। টাকাতে নিয়ে চলে যাও, দুটো 50 মিলে টাকা হয়। 4 পিস 4 আনা মিলে 1 টাকা হয়। y/4 সমান সমান 45। সিম্পলিফাই করে নাও, এটা কি দাঁড়াচ্ছে? এটা সমান সমান একটা লাইন লিখে নিচ্ছি, হ্যাঁ, তারপরে করব। এটা 4 লসাগু করলাম, তাহলে 2x, 4 লসাগু করে নিচ্ছি, 2x প্লাস y সমান সমান 45। তাহলে কি হলো? 2x প্লাস y সমান সমান 45 হচ্ছে 90, 180। 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে 45 কে গুণ করলাম, 180। 4 5 19 9 2, 4 4 17 18, বুঝেছ? তাহলে এইটাকে তলায় লিখে দাও, এটা মুছে দিলাম। এবার যেটা পেলাম সেটা লিখে নিই। এটা 2 নম্বর সমীকরণ, সেটা হচ্ছে কি 2x প্লাস y সমান সমান 180। হঠাৎ করে বিয়োগ করে দাও, কেটে গেল এটা। তাহলে মাইনাস x সমান সমান মাইনাস 80, এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত? 80 পিস। বুঝে গেল? এখানে কাজটা তোমার কি, একবার সংখ্যার অনুপাত দিয়ে সংখ্যা দিয়েছে বলে x প্লাস y সমান 100 পিস করে দিয়েছি। যখন টাকায় ট্রান্সফার করলাম তখন কি করতে হবে? এইটুকু খালি মনে রাখা, যেহেতু এটা 50 পয়সা, দুটো নিলে 1 টাকা হয়, যেহেতু এটা 4 আনা 4 পিস নিলে হয়, সমান সমান কত বলেছিল ওরা? ওরাই বলেছিল 45 টাকা। এইটুকু করা তোমার কাজ, আর কিছু নয়। তারপরেই আমার সিম্পল একটা সমাধান করে আমি x এর মান, x তো আমি 50 পয়সা ধরেছিলাম, 80 পিস বেরিয়ে গেল, মিলেও যাচ্ছে। দেখো 80 পিস তোমার 50 পয়সা, মানে এটা হচ্ছে 40 টাকা। আর বাকি আছে 20টা, 20টা তোমার 4 আনা, 20টা 4 মানে 5 টাকা। দেখো 40 5 45 টাকা। আর দেখো 80 20 100, দুটোই মিলে যাচ্ছে। এই ছিল আমার আজকের 10টা অঙ্ক। আগামী পরীক্ষা তোমাদের খুব ভালো হোক, আর তো সময় নেই, রবিবার পরীক্ষা WBP, সামনের পরীক্ষা আরো আছে। নিজেকে তৈরি রাখো, তৈরি করো। আর যদি আমার এই অঙ্ক ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো। আজকের মধ্যে এইটুকু, বাই।